প্রিয়াদের বাড়িতে বিয়ে, তার ছোট ফুপির বিয়ে। দাদা দাদির সর্বকনিষ্ঠ কন্যাটি সবার বেশ আদরের। প্রিয়ার ভাইদের খুব বেশি বয়সের তারতম্য নেই তার ফুপির সাথে। পিঠাপিঠি হয় তাদের। বিদেশে লেখাপড়া করেছে, ভীষণ ভালো লেখাপড়ায়। কিন্তু আজ তার বিয়ে ভেঙে গেছে। প্রিয়াদের গোষ্ঠীতে এমন কিছু প্রথমবারের মতো ঘটল। এই প্রথম বাড়ির কোনো মেয়ের বিয়ে ভাঙল। যা ভাবছেন তা নয়, বিয়েটা পাত্রপক্ষ কিংবা কোনো তৃতীয় পক্ষ ভাঙেনি। এটা শেখ কন্যা মৈথির বিয়ে। মৈথি শেখের বিয়ে ভাঙার সাধ্য স্বয়ং মৈথি শেখ ছাড়া আর কারোর নেই। প্রিয়ার ছোট ফুপি ভীষণ রাগী আর জেদি মানুষ। একই সাথে তুখোড় মেধাবী এক মেয়ে। প্রিয়ার অত্যন্ত মেধাবী এই ছোট ফুপি কানাডা থেকে লেখাপড়া শেষ করে এসেছে। তার বিয়ের জন্য কেউ কোনো দিন একটুও চাপ দেয়নি। মৈথির বয়স 30 পেরিয়ে গেছে আগেই। তারপরও আশেপাশের বা পরিবারের একটা মানুষ কোনো দিন বয়স নিয়ে টু শব্দ করতে পারেনি, করার সাহস পায়নি। ছোট ফুপি এমনই শক্ত একজন মানুষ। শুধু বাড়িতে নয়, এলাকার মধ্যেই তার আলাদা একটা প্রভাব আছে। বরাবরই বিভিন্ন অর্জনের মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করায় ফুপিকে সবাই স্নেহ ও সম্মান করে। প্রিয়া আর তার ভাই বোনেরা সবাই এই নিয়ে দারুণ বাহাদুরি ছাড়ে। মৈথি শেখের ভাতিজি বলে কথা। স্কুল কলেজে একমাত্র ছোট ফুপির জন্যই স্যার ম্যাডামরা প্রিয়াদের একটু বেশি আদর যত্ন করতেন। প্রিয়াদের থেকেও তারা অনেক বড় কিছু আশা করতেন। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, প্রিয়ারা কেউই সেইভাবে তাদের আশা রাখতে পারেনি কখনো। আবার ছোট ফুপির মতো অত ভালো না করলেও খারাপও করেনি। ছোট ফুপি পড়েছেন সরকারি বিশ্ববিদ্যালয়ে, আর প্রিয়ারা পড়েছে কেউ ন্যাশনালে তো কেউ প্রাইভেটে। কথা হচ্ছে তাদের কারো সাবজেক্টই তেমন একটা ভালো নয়। এটা যদিও প্রিয়াদের কথা না, লোকজনের ভাষ্যমতে আর কি। প্রিয়ার ছোট ফুপির অর্থাৎ মৈথি শেখের বিয়ে যার সাথে ঠিক হয়েছিল সেই লোকটা বেশ ভদ্রলোক, সরকারি চাকরি করেন, উচ্চপদস্থ কর্মকর্তা। ছোট ফুপির পছন্দ হয়েছিল, যে কারণে বিয়ের কথা আগায়। কিন্তু আজ হঠাৎ করে কি যেন হয়ে গেল। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ছোট ফুপি কীভাবে যেন শুনে ফেললেন পাত্রের বাড়ির লোকজন নাকি ভালো না, তাদের আচার আচরণ খারাপ, খারুশ ধরনের স্বভাব তাদের। কথাবার্তা বলেন খুবই নোংরা শব্দ ব্যবহার করে। অন্যের মুখে শুনে এই সিদ্ধান্তে আসেনি মৈথি শেখ। সে নিজ কানেই শুনেছে, এমনকি দেখেওছে। সেই থেকেই তার মাথা গরম। এমন পরিবারে সে কোনো দিন যাবে না, বিয়ে করে পুত্রবধূ হয়ে। যার পরিবার এমন, সে আর কতটুকুই বা ভালো মানুষ হবে? যদি সে ভালোও হয়, ওই পরিবেশে তো ওই নোংরা মানুষগুলোর সাথে মৈথি কীভাবে চলবে? অতএব না, এই বিয়ে হবে না। বিয়ের প্রস্তুতি শেষ, দাওয়াত নিমন্ত্রণও শেষ। 2 দিন পরে বিয়ে। কাছের কিছু আত্মীয় স্বজন তো চলে এসেছে আগেই। ছোট পুপির বেশ কিছু বন্ধুবান্ধবও এসেছে। অবশ্য তারা এখনও বাড়িতে এসে পৌঁছয়নি ঠিক। রাস্তায় জ্যামে আটকা পড়েছে নাকি? সুদূর আমেরিকা থেকে এক ঝাঁক মানুষ আনন্দ উৎসবের আশায় এসে শেষে দেখবে যে আনন্দ উৎসবের সবটা ভেস্তে গেছে। ইস, কি হতাশাজনক এক ঘটনা। প্রিয়ার খুব খারাপ লাগছে তাদের জন্য। তবে তার নিজের জন্যেও কম খারাপ লাগছে এমন না। এত কষ্ট করে একটা ড্রেস তৈরি করেছিল সে, একদম এক্সক্লুসিভ, শুধুমাত্র ছোট ফুপির বিয়েতে পরবে বলে। সেটার কি হবে? শুধু কি প্রিয়া, কাজিন মহলের সবাই যে দিনের পর দিন এত খাটুনি করে নাচ প্র্যাকটিস করলো, সেই সবের কি হবে? সাজ পোশাক ডেকোরেশন সব কিছুর পিছনে কি খাটতেই না হয়েছে, ভাবলেই কান্না পাচ্ছে। ছোট ফুপির বিয়েটা কেন হবে না? কেন? পাত্রপক্ষ এ নিয়ে 4 বার এসে ফুপিকে অনুরোধ করে গেছে। পাত্র নিজে এসে এখনও প্রিয়াদের ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু ফুপি কারোর সাথেই দেখা করছে না। ফুপির ওপর এই প্রথম প্রিয়ার বাবা চাচাদের রাগ হলো। এই প্রথম ফুপি মৃদু বকা খেল। সেই মৃদু বকাতেই ফুপি এমন অভিমান করেছে, সেই যে ঘরের দরজা দিয়েছে আর খোলেনি। অথচ প্রিয়া, প্রিমা, স্মৃতি সবাই তো হুটহাট মারও খায়। তাদের বকার 4 ভাগের 1 ভাগও যদি ফুপি পেত, না জানি কী করত। প্রিয়ার সব কাজিনরা বসেছিল গোল হয়ে উঠোনে পাতা চেয়ারে। যদিও অনেক মানুষ আছে, তারপরেও বাড়ি নিস্তব্ধ হয়ে পড়েছে। তারাও একজন আরেকজনের সাথে কথা বলছে না,
কি আর বলবে, সবার মনেই একটা চাপা কষ্ট। বিয়ের আনন্দ হই হুল্লোড় আর হলো না বললে। চারিদিকে শুনশান। রাত হওয়ায় দূর থেকে ঝিঝি পোকাদের আওয়াজ কানে আসছে। প্রিয়া হাঁটুতে গাল ঠেকিয়ে বসে আছে, হাতের চুড়ি নেড়ে চেড়ে দেখছে। এর মধ্যে হঠাৎ 2টা গাড়ি এলো। থামতেই গাড়ির শব্দ কানে আসায় সবার মনোযোগ কেড়ে নেয়। লাইট এসে একদম প্রিয়ার চোখে মুখে পড়েছে, বিরক্তি তার চোখে মুখে। হাত দিয়ে চোখ আড়াল করে, বেশ হইচই পড়ে যায়। গাড়ি থেকে টপাটপ 7-8 জন ছেলে মেয়ে নেমে এলো। ছোট ফুপির বয়সী সবাই। তারা যে ছোট ফুপির বন্ধু প্রিয়া তা বুঝলো মাহমুদ ভাইয়াকে দেখে। সে প্রিয়াদের পাশের বাড়ির ছোট ফুপির ছোটোবেলার বন্ধু। চাচা ভাতিজি সম্পর্ক হলেও সমবয়সী হওয়ায় বন্ধুই ছিল তারা। একসাথে ইউনিভার্সিটিতেও পড়েছে। ছোট ফুপির সব বন্ধুরা তারও বন্ধু। বিয়ে যে ভেঙে দেওয়া হয়েছে সেটা বোধহয় তিনিও জানেন না। জানলে তো এমন হইহুল্লোড় করতো না কেউ। বাড়ির লোকেরা গিয়ে এগিয়ে নেয়, সৌজন্য আলাপ করে, বসতে দেয়। কিন্তু এইসবের মাঝেও বাড়ির গুমোট ভাবটা বিদ্যমান থাকায় তারা সব নীরব হয়ে পড়ল। প্রিয়ার বড় ভাইয়া গিয়ে আবদুল্লাহ ভাইয়ার কানে ফিসফিস করে কিছু বলতেই তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন। তাকে চুপ করে যেতে দেখে বাকিরাও চুপ হয়ে পড়ল। যদিও সবার মধ্যে ধূসর জ্যাকেট পরা একজন সেই এসেছে থেকেই রাশভারী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়ার তাকে দেখেই মনে হলো যেন তার এইসবে কোনো আগ্রহ নেই, জোর করে টেনে নিয়ে এসেছে বলেই এসেছে। প্রিয়া তার দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ তার চোখও এসে পড়ল প্রিয়ার উপর। চোখাচোখি হয়। প্রিয়া কিছুটা থতমত খায়, তবে লোকটা সময় নিয়ে তাকে দেখল। বুঝে তৎক্ষণাৎ প্রিয়া ওখান থেকে ছুট লাগায়। চুল ওড়ে তার, চুড়ি ঝিনঝিন করে উঠল, পায়েলের ঝুমকোও নড়ে চড়ে উঠল। লোকটার চোখে কী ছিল কে জানে, এত ভয় কেন পেল প্রিয়া? ঘরে এসে পরনের জামা বদলে তার রোজকার ঘুমের পোশাক পরে শুয়ে পড়ল সে। জেগে জেগেই বা কী করবে? শুধু শুধু মন খারাপ হবে, তার থেকে ঘুমিয়ে থাকা ভালো নয় কি? এইদিকে প্রিয়ার ছোট ফুপি মৈথিকে বিয়ের জন্য রাজি করানো গেছে, নানান কিছু বুঝিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে। যেন এতে সফল হলো সবাই। সকলের চোখে মুখে আনন্দ, যেন বিশ্বজয় করা সাফল্য। প্রিয়ার ঘুম ভাঙল বিরাট চেঁচামেচিতে। তার ঘরের দরজায় অনবরত টোকা পড়ছে। টোকা নয় যদিও, ধুমধাম করে পিটুনি দিচ্ছে দরজাকে এমন মনে হচ্ছে। হঠাৎ কিছুটা হুঁশ ফিরতেই লাফিয়ে উঠল সে। ফুপি, ফুপির কিছু হয়নি তো? ঘরের দরজা দিয়েছিল তখন? এরপরে কি করেছে? তোরই ঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলতেই প্রিমা, স্মৃতি, উষাকে দেখল দাঁড়িয়ে আছে দরজায়। মুখে তাদের হাসি। প্রিয়াকে দেখেই লাফিয়ে উঠল। ছোট ফুপির রাগ ভেঙেছে, বিয়েতে আবার হ্যাঁ বলে দিয়েছে? সত্যি? প্রিয়া খুশি হয়, তবে তৎক্ষণাৎ আবার ভাবনায় পড়ে যায়। এবার খুশির থেকে একটু খারাপ লাগতে শুরু করলো। সে যখন ঘুমাতে গিয়েছিল তখন চিন্তা করেছিল খুব। ছোট ফুপি অযৌক্তিক কিছু তো বলেনি। ঠিকই তো, ওরকম একটা পরিবারে ফুপির যাওয়াটা কি উচিত হবে? যদি অমন খারাপ পরিবারে ফুপি সুখী হতে পারে না, যদি অমন খারাপ পরিবারে ফুপি সুখী হতে না পারে, আর এত কিছুর পর বিয়ে হলেও নিশ্চয়ই যা হয়েছে তা নিয়ে তাদের মনে বিরূপ মনোভাব সৃষ্টি হবে ফুপিকে নিয়ে। আদৌ ভালো থাকবে তো ফুপি? সেও মানতে পারল না। বিয়ে ভাঙায় নিজেদের সাময়িক আনন্দের কথা ভেবে খারাপ লাগলেও পরবর্তীতে ভালোই লেগেছিল। ফুপি একটা শক্ত সিদ্ধান্ত নিয়েছে বলে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? ফুপি একবার যেটা না করলেও সেটা হ্যাঁ হলো কিভাবে? পরে জানলো বন্ধুদের মধ্যে আসা একজনের মধ্যস্থতায় ফুপির সিদ্ধান্ত বদলায়। হবু ফুপা ফুপিকে ভীষণ ভালোবাসে। লোকটার চোখের পানি নাকি ফুপির মন নরম করেছে। প্রিয়ার আর কিছুই বলার নেই। সবাই খুশি, সেও খুশি। আজ কোনো অনুষ্ঠান ছিল না, সব কাল থেকে শুরু হবে। আজ শুধু তাদের ভাই বোনদের একটা আড্ডার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। রান্না বান্না করেছে ক্যাটারিং সার্ভিস। বাইরে সুন্দর করে একটা বসার জায়গা করা হয়েছে, সাদা সোনালি আলোয় সুন্দর করে সাজানো। তখন সবার মন খারাপ হয়েছিল এইসব আয়োজন বৃথা যাবে বলে, কিন্তু এখন সবাই খুব খুশি, হাসছে, গাইছে, নাচছে, বাচ্চাদের হই হুল্লোড় পড়ে আছে সবখানে। প্রিয়া আবার তৈরি হলো, একটু সাজলো। মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই হঠাৎ একজন তাকে ডাকলো। হেজে? সে থেমে দাঁড়ায়, পাশ ফিরতেই দেখে সেই লোকটা।
ধূসর জ্যাকেটের, যদিও এখন একটা কালো রঙা পাঞ্জাবি পরা। তাকে দেখতে অন্যরকম লাগছে। তখন যেমন গম্ভীর মনে হলো, এখন ততটা মনে হচ্ছে না। সে দাঁড়িয়ে পড়তেই লোকটা এগিয়ে এলো। আমার ম্যাকবুকটা চার্জে দিতে হবে, কোথাও দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। তুমি মনে হচ্ছে বাড়ির কেউই হবে, তাই তোমাকে বলছি এটা কোথাও চার্জ দাও। সে জবাব দিল না কোনো, মাথা নাড়ায় শুধু। লোকটার এগিয়ে আসার সাথে সাথে সে সুঘ্রাণটা নাকে বাড়ি খেয়েছে। তারপরে কেমন মহাবিষ্ট এক অনুভূতি হচ্ছে। চোখ তুলে তাকাতেও আড়ষ্টতা কাজ করছে তার। তবে সেই সব দেখে বোঝার উপায় নেই। লোকটা আরেকটু এগিয়ে তাকে একটা ব্যাগ ধরিয়ে দেয়, বলে, পারবে তো? পারবো। চোখ তুলে তাকায়নি সে, ওইভাবেই জবাব দিয়েছে। লোকটা বোধহয় নত মাথার সেই রমণীকে দেখেছে হাতে ব্যাগটা দিতে দিতে। অকস্মাৎ জানতে চাইল, নাম কি তোমার? প্রিয়া কিছু বলার সুযোগ পেল না। তার আগেই ছোট ভাইয়া তাকে ডেকে ওঠে। অন্যদিক থেকে মাও ডেকে উঠল। আবার ওপর থেকে বাবার আওয়াজও ভেসে আসে। প্রিয়া এক মুহূর্তের জন্য সম্মুখের মানবটির কথা ভুলে গেল। বিরক্তি এসে ভর করে চেহারায়। সে জানে এমন কোনো বিশেষ দরকারে কেউ তাকে ডাকছে না। ছোটোখাটো কাজ, যেমন এটা এগিয়ে দেওয়া, ওটা এগিয়ে দেওয়া, অলসতা এসব করবে না বলেই সবাই তাকে ডাকছে। এক হাত এগিয়ে সামান্য কিছু নিতেও তাদের গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট হয়। কপালে ভাঁজ ফেলে চিৎকার করে বলে, আসছি। আমি তো তোমাদের কাজের মেজরি না, এক এক সামান্য কাজের জন্য আমাকেই লাগবে। উফ। প্রিয়ার মনটা খারাপ হয়ে গেল। সে একটু বাধ্য মেয়ে বলে সবাই তাকেই কাজে লাগায়, এটা ওটা সামান্যতেও। প্রিয়া মুখে যতই গাইগুই করুক, যা কাজ দেয় তা ঠিকঠাক করবেই। প্রিয়া চলে যেতে গিয়ে সম্মুখের লোকটার দিকে চোখ পড়তেই দেখল লোকটা কেমন চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। সে তাকাতেই বলল, জোরে না, কাজের মেয়ে জোরে না। প্রিয়ার খুব রাগ হলো। ব্যাগটা খপ করে ধরে নিয়ে নিজের ঘরের দিকে চলল তার ম্যাকবুক চার্জ দিতে। কাজ শেষ করে নিচে এসে দেখে সবাই যার যার মতো আসন দখল করে বসে পড়েছে। ছোট পুপি সবার মাঝে বসে আছে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে আজ এত কিছু হয়ে গেছে, বরং ভীষণ স্বাভাবিকতা সেথায়। ফুপি হাসি মুখে গল্প করছেন। তার মুখের হাসি দেখে প্রিয়ার ভালো লাগলো। যাক, ফুপি ভালো থাকলেই ভালো। সে গিয়ে বসতে নিলেই বড় ভাইয়া বললেন, প্রিয়া বসবি না এখন, আগে গিয়ে চা নিয়ে আয়। প্রিয়া বিরস মুখে বলে, আমি যাব। হ্যাঁ, তুই যাবি। তার মনটাই খারাপ হয়ে যায়। এই বাড়িতে প্রিয়ার একটুও কদর করা হয় না। তাকে দেখলেই সবার কাজের কথা মনে পড়ে। এই যে একটু আগে একটা বাইরের লোক পর্যন্ত আর কাউকে নয়, প্রিয়াকেই তার কাজের জন্য ডাকলো। এতে তার জঘন্য লেগেছে। তার মুখেই কি লেখা আছে যে সে এই বাড়ির কাজের মেয়েটা? অদ্ভুত। সে ধূপ ধাপ পা ফেলে চলে যায় রান্নাঘরে। চা করাই ছিল। সে বুয়ার সাথে ট্রেতে করে চা এনে সবার হাতে দেয়। সেই লোকটাকে যখন চা দিতে গেল প্রিয়া, তখন লোকটা একদম বিরক্ত গলায় বলল, আমি চা পছন্দ করি না। সঙ্গে সঙ্গে ছোট ফুপি বলে, আকাশের জন্য কফি করে আন প্রিয়া, সে চা পছন্দ করে না। প্রিয়ার ইচ্ছা করলো চায়ের কাপটা নিয়ে লোকটার মুখের ভেতর ঠুকিয়ে দিতে। রাগে দাঁত কিরমির করছে, তাও চেহারায় অসহায়তা। ছোট ফুপির দিকে তাকালো সে। আকাশটা কে? নিশ্চয়ই এই লোকটাই। একে এখন আবার কফি করে দিতে হবে। ফুপি লোকটাকে বলতে লাগলেন, এই বাড়িতে প্রিয়া সবচেয়ে ভালো কফি করে, তুই খেলে তোরও ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। প্রিয়ার হাতের কফির প্রশংসা তার মুখে। তা শুনে আকাশ বলে, বারবার খেতে ইচ্ছে করবে এমন কিছু না খাওয়াই ভালো। তাহলে কি লোকটা প্রিয়ার হাতের কফি খেতে অনাগ্রহ প্রকাশ করলো? হ্যাঁ, তাই তো। প্রিয়া দাঁড়িয়ে রইল। ছোট ফুপি লোকটাকে বলে, আরে খেয়েই দেখ না একবার, মুখে লেগে থাকবে স্বাদ। পরপর প্রিয়ার দিকে ফিরে, কী রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কফি নিয়ে আয়। প্রিয়া থমথমে মুখে চায়ের কাপটা টেবিলে ঠিক আকাশের বরাবর রাখে। আওয়াজ হলো সেই রাখাতে। ভিতরে রাগটা প্রকাশ পায়। আকাশ মাথা না তুলেই হাতের ফোন থেকে নীরব নজর ফেলে প্রিয়ার মুখশ্রীর উপর। প্রিয়া কফি করতে চলে যায়। কেন যেন খুব মন খারাপ হলো তার। লোকটা তো খেতে চায়নি। ফুপিকে কেন জোর করে খাওয়াতে হবে অনাগ্রহী লোকটাকে? সে কফি করে নিয়ে গিয়ে তাকে দিল।
আকাশ এবার হাতে নিল চুপচাপ। এই যে এত কষ্ট করে আবার গিয়ে তার জন্য কফি করে এনেছে প্রিয়া, সে চাইলেই পারত প্রিয়াকে একটা ধন্যবাদ দিতে, কিন্তু দিল না। অকৃতজ্ঞ লোক একটা। এই নিয়ে পরপর দুটো উপকার করলো তার, অথচ সে কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তার আর কোনো উপকার প্রিয়া করবে না, ভুলেও করবে না। এবার সে গিয়ে স্মৃতিদের পাশে বসতেই লোকটা হঠাৎ কফি মুখে তুলে থু করে ফেলে দিল। প্রিয়া এহেন কাণ্ডে তাজ্জব বনে যায়। ছোট ফুপি বলে, কী রে, কী হলো, ফেলে দিলি নিয়ে? এটা কফি নাকি লবণের ফ্যাক্টরি? সবাই হেসে ফেলে, কিন্তু ছোট ফুপি রেগে যায়, বলে, প্রিয়া, ওর কফিতে লবণ কেন দিয়েছিস? লবণ? সে কখন লবণ দিল, কে জানে। তার মন মেজাজ ভালো ছিল না, কী করেছে কিছুই খেয়াল নেই, হয়তো ভুলো মনে দিয়ে ফেলেছে, আমি ক্ষমা চেয়ে নেব বলে আমি আবার করে আনছি। লোকটা বলল, আর দরকার নেই, আমার কফি খাওয়ার ইচ্ছে চলে গেছে। প্রিয়া উঠে এলো, মগটা নিয়ে চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখে চিনির পট ওখানে এখনও পড়ে আছে। কি ভেবে সে মুখে কফিটা দিল। সে কি, কোথায় লবণ? একদম পারফেক্ট চিনি, দুধ সব দেওয়া আছে। লোকটার এমন মিথ্যে বলার কারণ কি ছিল? কোনো শত্রুতার কারণে? প্রিয়া কি তার ক্ষতি করেছে? আর কফিটা লবণ হলে এত খেলোই বা কেন? আবার এইটুকু রেখেই বা দিল কেন? সব তাকে জব্দ করার ধান্দা। না না, ভদ্রতা অনেক দেখিয়েছে সে। লোকটাকে এটার জবাব দিতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। প্রিয়াদের বাড়িতে এটা শেষ বিয়ে। তাদের প্রজন্মের কারোর বিয়ে শুরু হয়নি। বাবাদের প্রজন্মে বহু বছর বাদে বিয়ে লেগেছে, তাও কিনা শেষ বিয়ে। তাই সব কিছুতেই ভিন্ন রকমের মাতামাতি লেগে আছে। বুড়ো থেকে ছোট সবাই সবার মতো উপভোগ করছে। প্রিয়ার মায়েরা এই রান্নাবান্নার কাজে ব্যস্ত, তো এই সাজগোজ কিংবা গল্প আড্ডায় ব্যস্ত। মায়েদের এই সুন্দর সময় কাটাতে দেখলে তার ভালো লাগে। যৌথ পরিবার হওয়ায় প্রিয়াদের বাড়িতে কাজ সবসময়ই বেশি থাকে। কিন্তু তার মা চাচিরা কোনো দিন বিরক্ত হয়ে কাজ করেননি। তার বাবা চাচা সবাই ভীষণ আন্তরিক। বাড়ির মহিলাদের কষ্ট হবে এমন কোনো কিছু কখনো তাদের উপরে চাপিয়ে দেয়নি। কখনো কখনো কাজের ভার দেখলে তারা নিজেরাই সাহায্য করতে এগিয়ে যায়, নয়তো সাহায্যের জন্য আরও লোক আনেন। এই যেমন এবারও ছোট পুপির বিয়ে উপলক্ষে অনেক লোক এসেছে। এক একজন এক এক কাজ করছে, কিন্তু এই সবাইকে ছাপিয়েও সে এক কাজের মেয়ে ছুটি পাচ্ছে না। তার কথা কেউ চিন্তা করেও না। আমাকে যে দেখবে অমনি ডাকবে একটা কাজ করে দিতে। তাই সে পণ করলো, আজ থেকে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত সে আর কোনো কাজ করবে না, কারোর কথা শুনবে না। আগের দিন ওই ঘটনার পর বিক্ষিপ্ত মন নিয়ে সে যে ঘরে এলো, এরপরে আর বের হয়নি। ভেবেছিল তাকে কেউ একটু ডাকতে আসবে, কিন্তু না, একজনও ডাকতে এলো না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে একা একাই চলবে। স্মৃতি প্রেমাদের সাথেও আর কোনো কথাই বলবে না। রাতে রাগ করে খাবার না খাওয়ায় সকালে ঘুম থেকে উঠতেই খেতে পেয়ে গেল। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সবাই সবার মতো কাজ করছে। মা তাকে দেখে বললেন, এত দেরি করে কেউ ঘুম থেকে উঠে? বিয়ে বাড়িতে কত কাজ বাস, এত দেরি করে উঠতে হয়? সে কোনো জবাব দিল না। কাল পোলাও রোস্ট করা হয়েছিল, তার ভীষণ পছন্দের। রাগ করার কারণে খেতে পায়নি। চুপচাপ রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে রইল। তার কি লাগবে মা বুঝলেন, তিনি প্লেটে খাবার তুলে দিলেন। খুশি মনে টেবিলে গিয়ে বসে প্রিয় লেগ পিস দিয়ে সে তৃপ্তির সাথে খেতে লাগলো। খেতে খেতে সে খেয়াল করলো ছোট ফুপির সেই বন্ধু আকাশ না বাতাস এই দিকে আসছে। তার পেছনে বড় ভাইয়া আর মাহমুদ ভাইয়াও ছিল। তাকে দেখে বড় ভাইয়া বললেন, প্রিয়া, খাওয়া শেষ, ভাইয়াদের জন্য একটু চা করে আনিস তো। না, আমি পারবো না। কেন পারবি না? পারবো না আমি। অন্য কাউকে দিয়ে করাও, বাকিদের চোখে পড়ে না? সবসময় খাইয়ে খাইয়ে অভ্যাস খারাপ করে দিয়েছি তোমাদের। বাইরের লোকেদের সামনেও ওয়েটারদের মতো অর্ডার করো। ছোট ফুপি কাউকে কিছু বলছিল, সাথে সাথে কপালে ভাঁজ ফেলে প্রিয়ার দিকে তাকায়। প্রিয়ার এমন অভিমানী কথাবার্তা লেগেই থাকে, কিন্তু বাইরের লোক কাকে বলল? নজর ঘুরিয়ে আকাশের দিকে তাকায়, সেও ভ্রুকুচকে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। মৈথি গম্ভীর কণ্ঠে প্রিয়াকে বলে, প্রিয়া, এসব কেমন ধরনের কথা? আকাশকে মিন করছিস তাই না?
গেস্টদের এভাবে বলা বেয়াদবি। এখনই সরি বলো আকাশকে। প্রিয়া একটু কেঁপে উঠল ফুপির গম্ভীর গলায়। সে পলক ঝাপটায়। প্রিয়া, সে সরি টু আকাশ। এবারে আর সময় নিল না, অভিমান হয় তার। অপরদিকে তাকিয়ে বলে, সরি। এভাবে না, সুন্দর করে সরি বলো প্রিয়া। প্রিয়া এবার ফেরে চোখ তুলে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা আকাশের দিকে তাকায়। আই এম ভেরি সরি আকাশ আঙ্কেল, আমার উচিত হয়নি ওভাবে বলা। বলেই চলে গেল সে। যেতে যেতে বড় ভাইয়ার গলা শুনল, আরে তোকে বারবার বলি, কারণ কারো হাতের চা তোর মতো মজা হয় না। এত রেগে যাওয়ার কি আছে পাগলি? প্রিয়ার একটু মন গলল, তবে তাও দাঁড়ায় না, চলে গেল সে। এদিকে তাকে গিয়ে সেই রান্নাঘরে ঢুকতে দেখে বাকিরা হাসে। সে যতই রাগ করুক, যেটা তাকে করতে বলেছে সেটা প্রিয়া করবেই। মৈথিও মাথা নাড়ে, পরপর ডাক দিয়ে বলে, আর আকাশের জন্য কফি করে দিস। আকাশ থম মেরে দাঁড়িয়ে আছে। চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা তার পছন্দ হয়নি। ঘোর আপত্তি কিছুতে, যা এখানে সহজভাবে হয়ে গেল একটু আগে। সে অতি গম্ভীর চেহারা নিয়ে চলে যায় অপর দিকে। ফুপিকে আবার কফি করার জন্য বলতে শুনে প্রিয়া মুখ ঝামটা দিল। মামার বাড়ির আবদার, ওই লোকের জন্য আর কোনো দিন সে কিছু করবে? কালকে যে ঘরে ফিরে ওই লোকের ম্যাকবুকটা মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলেনি, এটাই তো অনেক। আবার কফি করে দেবে? প্রিয়া রান্নাঘর থেকে বেরোলো। চা করেছে, সাথে কফি করেছে। প্রিয়া রান্নাঘর থেকে বেরোলো, চা করেছে, সাথে কফি করেছে। গতকাল যে অপবাদ দিয়ে লোকটা তাকে অপমানিত করেছে, আজকে সত্যিই সেই কাজটা করেছে সে। তার কফিতে লবণ দিয়ে দিয়েছে প্রিয়া। এইবার ব্যাটা বুঝবে কত ধানে কত চাল। কফি খেতে দিয়ে সে দাঁড়িয়ে রইল। বড় ভাইয়া বলল, দাঁড়িয়ে আছিস কেন? না মানে আজ কোনো ভুল হলো কি না তাই। চা তো ঠিক আছে, ব্ল্যাক কপির আর ঠিক ভুল কি? ও তো তিতো স্বাদ। লোকটা এত নাটক জানে, কফি পড়ে আছে, সে তো আর মুখে তুলছে না, বসে বসে ইনস্টা স্ক্রল করছে। প্রিয়ার ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিতে। বদলোক একটা। সে অধৈর্য হয়ে পড়েছিল। চলে আসতে নেবে, তখনই দেখলো সে মগটা হাতে নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই কফিতে চুমুক দিল। একবার, দুবার, তিনবার। মানে কি? মানেটা কি? আরে ওটাতে তো লবণ আছে, কীভাবে খেয়ে যাচ্ছে অনবরত? পাগল নাকি? তারই মাথা কাজ করা বন্ধ করে দিল। দ্বিধায় পড়ে গেল আদৌ লবণ মিশিয়েছে কিনা। ওখান থেকে চলে আসার সময় তার মনে হলো লোকটার মুখেই হয়তো সমস্যা আছে। নয়তো কেউ চিনিকে লবণ আর লবণকে চিনি মনে করে। না না, গোটা লোকটার মধ্যেই বোধহয় সমস্যা আছে। প্রিয়া কত কত পণ করে রোজ, একটাও রাখতে পারে না। এই যেমন ভেবেছিল কাজ করবে না, কিন্তু সকালটা শুরু হলোই তার কাজ দিয়ে। এরপরে ভেবেছিল স্মৃতিদের সাথে কথা বলবে না, কিন্তু ওদের সাথে কথা না বলেও প্রিয়া থাকতে পারে না। সেই কিছুক্ষণ ডাক দেখিয়ে একটু পর ওদের সাথেই ঘুরল। আজ ছোট পপির সঙ্গীত অনুষ্ঠান। হিন্দি সিরিয়ালে যতগুলো প্রোগ্রাম হয় তার সব কয়টা ছোট পপির বিয়েতে হবে, একটাও বাদ যাবে না। সঙ্গীতের জন্য প্রিয়া একটা গাউন নিয়েছে, বেশ সুন্দর একটা গাউন। ওটা পরে নিচে আসতেই বড় চাচি বললেন, পরি পরি লাগছে। ওই যে বললাম প্রশংসা শুনলে প্রিয়া গলে যায়, তাই আবারও গলে গেল। মুচকি হাসতে হাসতে হল ঘরে গেল। আজ ওখানেই হবে অনুষ্ঠানটা। দরজা দিয়ে ঢুকতেই চোখ পড়ল আকাশের দিকে। একটা কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। প্রিয়া তার দিকে গেল না। মেয়েরা সব কয়টা ওই দিকে কী করছে কে জানে। প্রেমা এসে পাশে দাঁড়ায়। কথাবার্তার মধ্যে হঠাৎ আকাশের দিকে চোখ যেতেই বলে। প্রিয়া এক নজর তাকায়, পরপর কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলে, লোকটা কি সুন্দর, তাই না? তোর চোখ নষ্ট হয়ে গেছে। আরে না, তুই ভালো করে দেখ, আসলেই সুন্দর। অন্য সময় হলে হয়তো বাহ্যিক সৌন্দর্য প্রিয়ার চোখেও লাগতো, কিন্তু এখন কেন যেন লাগছে না। তার কোনো কিছুই প্রিয়ার নজর কাটছে না, বরং দেখলেই বিরক্ত লাগছে। সেদিন আর তার সাথে প্রিয়ার কোনো কথা হলো না, হবেই বা কি? তার সাথে প্রিয়ার কি কথা থাকতে পারে? পরদিন তারা মেয়েরা সবাই ফুচকা খেতে যাবে। তাদের সাথে বড় ভাইয়ার যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ পড়ে যাওয়ায় ভাইয়া আর যেতে পারল না।
মাহমুদ ভাইয়া আর ওই আকাশকে দেখলো ফিটফাট হয়ে বেরিয়ে আসতে। প্রিমা খুশিতে লাফিয়ে উঠল। প্রিয়া বুঝতে পারল না এত খুশি হওয়ার কি আছে। এই লোকটাকে দেখলেই তো প্রিয়ার মেজাজ বিগড়ে যায়। সবাই গাড়িতে উঠল। প্রিয়া দাঁড়িয়ে রইল। আকাশ হঠাৎ তাকে ডাকলো। এ জোরে না। প্রিয়া চোটে গিয়ে বলল, জরিনা বলবেন না একদম। জোরেনাকে জোরেনা না বলে কি বলবো, রহিমা? প্রিয়া বুঝল লোকটা ইচ্ছে করে তাকে রাগিয়ে দিতে চাইছে। তবে প্রিয়া বুঝতে পারছিল না তার সঙ্গে তার ঝামেলাটা ঠিক কোথায়। সে কেন এমন করছে? ছোট ফুপির হলুদে সবাইকে ক্যাটক্যাটে কমলা রঙের শাড়ি পরতে হলো। ছোট ফুপির ইচ্ছে হয়েছে সবাই কমলা পরবে আর ছোট ফুপি পরবে সবুজ। তারা কেউই রাজি ছিল না। কিন্তু ওই যে তাদের বাড়িতে ছোট ফুপি যা বলেন তার ব্যতিক্রম কখনো হয় না। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষ হতেই একটা খেলার আয়োজন করা হলো। একটা বাটিতে অনেকগুলো চিরকুট ফেলে রাখা ছিল। একজন একজন করে গিয়ে একটা একটা চিরকুট তুলবে। সেখানে যেই কাজটা করা থাকবে সেইটাই করতে হবে, না করলে শাস্তির ব্যবস্থা আছে। প্রিয়া যে চিরকুট তুলল তাতে বলা হয়েছিল নাচতে হবে। অসম্ভব, প্রিয়া নাচতে পারবে না। অতঃপর তার জন্য শাস্তির ব্যবস্থা করা হলো। মাহমুদ ভাইয়া বললেন, আকাশ বলতো পুটির শাস্তি কি হবে? গান গাইতে বলো তো। প্রিয়া গান গাইতে লাগলো। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও। আমার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন? নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজা তৃষ্ণার্ত হৃদয়ে শুধু আমি মরীচিকার মতো? তবে তাই যদি হয়, করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুঁয়ে দেখিনি, স্রোতস্বিনীর হাওয়ায় পাড়ি দাও সমুদ্র। আছড়ে পড়ে সেই ঢেউ আমার বুকে দুরন্ত বেগে, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো। তৃষ্ণার্ত হৃদয়ে শুধু না আমি মরীচিকার মতো। তবে তাই যদি হয়, করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। প্রিয়ার গান শেষ হতেই সবাই তালি দিতে লাগলো। দেখলো আকাশও কপাল কুঁচকে বসে আছে। ইস, এত সুন্দর গান গাইলো, চোখ মুখ এমন বিরস করে রেখেছে যেন সে কত ভালো গান গায়। প্রিয়া বসে রইল, অপেক্ষায় ছিল আকাশের কপালে কি পড়ে তা দেখার জন্য। সবার শেষে তার পালা এলো। একটাই চিরকুট ছিল। মাহমুদ ভাইয়া তার হাত থেকে চিরকুটটা নিয়ে মাইকে দিয়ে বললেন, আকাশকে বলতে হবে তার চোখে এখানে সবচেয়ে সুন্দর মেয়ে কোনটা। শুনেই প্রিয়া মুখ বাঁকা করল। সুন্দর মেয়ের কথা জানে না, তবে প্রিয়ার মনে হয় অসুন্দর বললে লোকটা প্রিয়ার নামই নিত। কিন্তু প্রিয়াকে অত্যন্ত অবাক করে দিয়ে সে বলল, প্রিয়দর্শিনী। প্রিয়া নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। আদৌ লোকটা তার নাম নিয়েছে নাকি প্রিয়া ভুল শুনল। প্রিয়া, সে প্রিয়ার ভালো নামটা জানে। প্রিয়া আহামরি সুন্দর না হলেও সে সুন্দর, এই কথাটা প্রিয়া জানে। ছোট থেকেই লোকমুখে শুনে এসেছে। তাই কখনো নিজেকে অসুন্দর মনে করে হীনমন্যতায় ভুগতে হয়নি। তবে এই যে সবার মাঝে প্রিয়াই সুন্দর, এমন কিছু কখনো কল্পনা করেনি। কারো চোখে সবাইকে ছাপিয়ে যাবে এমনটাও কখনো আশা করেনি। প্রিয়া বাস্তববাদী। ওইসব রোমান্টিক ব্যাপার তার কাছে গল্প উপন্যাস পর্যন্তই সীমাবদ্ধ হয়ে আছে। তাই যখন ওই মানুষটা তার নাম নিল, ওটা তার ঠিক বিশ্বাস হলো না। বিশ্বাস না হবার পেছনে আরেকটা কারণও স্পষ্ট। তার সাথে প্রিয়ার এই পর্যন্ত ভালো একটা সম্পর্ক নেই। প্রিয়ার দিক থেকে নয়, বরং সে নিজেই একদম প্রথম দিন থেকেই অন্যরকম ছিল তার সাথে। তার কাজ কারবার দেখেই তো পরিষ্কার বোঝার কথা সে প্রিয়াকে খুব একটা পছন্দ করে না। নয়তো তার কী দরকার ছিল কফির চিনি নিয়ে ওই রকম মিথ্যাচার করার। আর প্রিয়ার নাম নিয়েও তো কম করেনি। লোকটার প্রিয়ার নাম নেওয়ার পর থেকে সবাই তাকে নিয়ে টিটকারি করতে লাগলো। যেখানেই যাচ্ছে কেউ না কেউ একজন ডেকে উঠছে, এই সবচেয়ে সুন্দর মেয়েটা। সে কেন প্রিয়ার নাম নিয়েছে এই ভেবে প্রিয়া প্রথমে খুব অবাক হলেও পরে কারণটা ধরতে পারে। বুঝতে পারে পাজি আকাশ বাতাসটা এখানেও ছলচাতুরি করেছে। সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে বলেই হয়তো সে প্রিয়ার নাম নিয়েছে। প্রিয়া তার চোখে কোনো সুন্দর টুন্দর না, আর প্রিয়া হতেও চায় না। কোন মহামানব সে
যে তার চোখে সুন্দর হতে হবে প্রিয়াকে? লোকটার সাথে প্রিয়ার আবার দেখা হলো খাবার টেবিলে। সবাই ছিল, তাই সে চাইলেও উঠে যেতে পারেনি। মাহমুদ ভাইয়া বললেন, প্রিয়া, অনুভূতি কেমন? কিসের? আরে কিসের মানে, আমাদের সবচেয়ে সুন্দর স্মার্ট বন্ধুর থেকে এত বড় তকমা পেয়ে। আপনার কথা শুনে হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে কেন? সুন্দর আর স্মার্ট কাকে বলেন? কেন, আকাশকে? পরপর কি ভেবে প্রিয়ার দিকে তাকিয়ে বলে, সে কি, তুই আকাশকে সুন্দর স্মার্ট নয় বলেছিস? এত সুন্দর ছেলেটাকে তোর চোখে পড়ছে না? না তো, পড়ছে না। মাহমুদ ভাইয়া হেসে ফেললেন। তার বন্ধুর দিকে তাকিয়ে বললেন, আকাশ, তোর বিরাট লস হলো। যাকে তুই সবচেয়ে সুন্দরী বললি তার চোখে তো তুই পড়িস না। প্রিয়াও আর চোখে তাকালো তার দিকে। দেখলো সে মিটমিটে হাসছে। মানেটা কি? হাসি পাচ্ছে তার? রাগ হচ্ছে না? কেন হচ্ছে না? প্রিয়া তো তার রাগ দেখতেই চাইছিল। তুই তো জানিস মাহমুদ, আমি বরাবরই ভীষণ কৃতজ্ঞ একজন মানুষ। কেউ সাহায্য করলে তার বিপরীতে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সর্বোচ্চ চেষ্টা করি। প্রিয়দর্শিনী এখানে আসার পর আমায় অনেক হেল্প করেছে। অতএব দেখতে যেমনই হোক, তার ঋণ ফিরিয়ে দিলাম। সে আমার চোখে সবচেয়ে সুন্দর। এটা কেমন কথা? এটা কি তবে ঠান্ডা মাথায় অপমান? লোকটা প্রিয়াকে আবারও অপমান করলো। সমস্যা কোথায় তার? মাহমুদ ভাইয়া হাসতে হাসতে বললেন, পারিসও বটে রে আকাশ। এবার আর কোনো কথা বলল না আকাশ। চুপচাপ খেতে লাগলো। প্রিয়ার আর খাওয়া হলো না। শখের বিরিয়ানি প্লেটেই পড়ে রইল। সে শুধু আঙুল দিয়ে ভাত নাড়াতে থাকলো। এলোমেলো, অগোছালো, যেন তার ভেতরের অবস্থানটাও ঠিক তেমনই। তার বুকের ভেতরটা হালকা জ্বালা করছে। অপমানটা খুব বড় কিছু না, কথাগুলোও তেমন করা না, তবুও কোথাও একটা যেন খচখচ করছে। আকাশের বলা দেখতে যেমনই হোক, এই অংশটুকু বারবার কানে বাজছে। প্রিয়া মাথা নিচু করে বসেছিল, কিন্তু চারপাশের শব্দগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল। হাসির শব্দ, ঠাট্টা, চামচের টুংটাং, সব কিছু মিলিয়ে যেন একটা অদ্ভুত বিরক্তিকর আবহাওয়া তৈরি করেছে। হঠাৎ করেই সে চামচটা নামিয়ে রাখলো। আমি উঠছি। তার গলায় স্বাভাবিক ভাব রাখার চেষ্টা করছিল, কিন্তু হালকা কাঁপনটা লুকানো গেল না। মাহমুদ ভাইয়া অবাক হয়ে বললেন, এই তো কিছুই খাসনি। ক্ষুধা নেই। এর বেশি কিছু না বলেই প্রিয়া উঠে দাঁড়ালো। কারো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল ডাইনিং স্পেস থেকে। পিছনে কেউ ডাকলো কিনা সে শুনল না, কিংবা শুনেও শুনল না। বারান্দায় এসে দাঁড়াতেই একটু ঠান্ডা বাতাস গায়ে লাগলো। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশটা হালকা কমলা, তার ভেতরেও যেন ঠিক তেমন একটা অদ্ভুত রং মিশে আছে। না পুরো রাগ, না পুরো কষ্ট। রেলিংয়ে হাত রেখে চুপ করে দাঁড়িয়ে রইল প্রিয়া। আমি কি এতটাই খারাপ দেখতে? নিজেকেই প্রশ্ন করল সে। না, সে জানে সে খারাপ না। আয়নায় নিজেকে দেখে কখনো অস্বস্তি লাগেনি তার। কারো প্রশংসায় ভেসেও যায়নি, আবার কারো অবহেলায় ভেঙেও পড়েনি। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। কারণটা আকাশ। লোকটা প্রথম দিন থেকেই অদ্ভুত। কখনো ঠান্ডা, কখনো ব্যঙ্গাত্মক, আবার কখনো এমনভাবে কথা বলে বোঝাই যায় না সে সিরিয়াস নাকি মজা করছে। প্রিয়া দাঁতে দাঁত চেপে বলল, নিজেকে কি ভাবে কে জানে, যেন তার চেয়ে সুন্দর হওয়াটাই বড় কোনো অ্যাচিভমেন্ট। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ শোনা গেল। তুমি কিন্তু খুব সিরিয়াসলি নিয়ে ফেললে ব্যাপারটা। প্রিয়া চমকে ঘুরে তাকালো। আকাশ দাঁড়িয়ে। সে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো বুকের উপরে গুটানো, ঠোঁটে সেই পরিচিত মিটমিটে হাসি। প্রিয়ার ভ্রু কুঁচকে গেল। আপনি এইখানে কেন? হাওয়া খেতে। ডাইনিংয়ে হাওয়া পাওয়া যায় না? আকাশ একটু হেসে সামনে এগিয়ে এলো। পাওয়া যায়, কিন্তু সেখানে শব্দ বেশি। তাহলে ওখানেই থাকতেন। আর তোমাকে এভাবে একা একা রাখতে দেখতাম না। প্রিয়া চোখ বড় করে তাকালো। আমি রাগিনি। ও আচ্ছা, তাহলে এটা কি? আকাশ রেলিংয়ের দিকে ইশারা করলো। প্রিয়ার আঙুলের চাপের দাগ পড়ে আছে সেখানে। প্রিয়া দ্রুত হাত সরিয়ে নিল। একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু মুখে সেটা প্রকাশ হতে দিল না। আপনার কথাগুলো খুবই বাজে ছিল। আকাশ এবার আর হাসল না। কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলো। কোনটা? নিজেই ভাবুন।
আকাশ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ওটা তুমি যেভাবে নিয়েছ আমি সেভাবে বলিনি। তাহলে কিভাবে বলছেন? আমি বলতে চেয়েছি তোমার সাহায্যটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল, লুকস না। প্রিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, খুব সুন্দরভাবে অপমান করতে পারেন আপনি। তুমি চাইলে এটাকে অপমান ভাবতে পারো, আবার চাইলে। চাই না। আকাশ একটু হেসে ফেলল। এবার সে মাঝখানেই থামিয়ে দিল। দুজনের মাঝখানে হালকা নীরবতা নেমে এলো। দূরে আজানের শব্দ ভেসে আসছে। আকাশ একটু নরম গলায় বলল, তুমি জানো সবাই কিন্তু তোমাকে নিয়ে ঠাট্টা করছে না। প্রিয়া ভুরু কুচকালো। মানে? কারো কারো কাছে তুমি সত্যিই সুন্দর। প্রিয়া তাকিয়ে রইল তার দিকে। কারো কারো? আকাশ সরাসরি তার চোখের দিকে তাকালো। হয়তো হয়তো আমার কাছেও। প্রিয়ার বুকটা হালকা ধাক্কা খেলো, কিন্তু সে কিছু বলল না, শুধু চোখ সরিয়ে আবার আকাশের দিকে তাকালো, এবারে অন্যরকম একটা অনুভূতি নিয়ে। রাগটা ঠিক পুরোপুরি চলে যায়নি, কিন্তু কোথাও একটা নরম হয়ে এসেছে। আর আকাশ, সে এখনও একইভাবে দাঁড়িয়ে, কিন্তু তার চোখের ভেতরের সেই দুষ্টুমি মাখা হাসির আড়ালে আজ যেন কিছু অন্যরকম ব্যাপারটা লুকিয়ে আছে। ঘুমাতে যাওয়ার আগে প্রিয়া বাবা মায়ের ঘরে একবার ঢু মেরে এলো। হঠাৎ কেন যেন তার মনটা আনচান আনচান করছিল। এমন লাগলে সে গিয়ে মায়ের কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকে। মা বার কয়েক জিজ্ঞাসা করেন কি হয়েছে, প্রিয়া কোনো জবাব দেয় না। এরপর আর মা কিছু জিজ্ঞাসাও করেন না, চুপচাপ কেবল মাথায় বিলি কেটে দেন। বাবা পাশেই বসে টিভিতে খবর দেখেন, আর প্রিয়াকে একটু পরপরই বলেন, মামনি, এটা নোট করে রাখো, মন দিয়ে এই নিউজটা শোনো, ইন ফিউচার বিসিএসে কাজে দিবে। প্রিয়া ভুলেও চোখ তুলে তাকায় না। ছোট থেকেই এইসব খবর শুনতে তার বিরক্ত লাগে। টিভিতে খবর দেখলেই তার গায়ে ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয়। অথচ বাবা কি ভালোবাসেন, চা নিয়ে আয়েশ করে বসে একের পর এক চ্যানেল বদলে ব্রেকিং নিউজ শুনবেন। মায়ের সাথে মাঝে মাঝে ঝগড়াও হয় অবশ্য। মায়ের প্রিয় সিরিয়ালের সময় বাবার প্রিয় টক শো হয়। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, তবে মাঝে মধ্যে মা ছাড় দেন। এই যেমন আজ প্রিয়া যখন রুমে ঢুকলো, টিভিতে মায়ের প্রিয় সিরিয়াল চলছিল। মা তাকে নিয়ে ব্যস্ত হতেই বাবা সুযোগের সদ্ব্যবহার করলেন। প্রিয়ার বাবা মায়ের একমাত্র সন্তান, তার আর ভাই বোন নেই, তবে যৌথ পরিবার হওয়ায় ভাই বোনের অভাব কখনো টের পায়নি। বড় আপা, বড় ভাইয়া, ছোট ভাইয়া, পুতি, তুতি, দিতি, এরা সবাই তার চাচাদের সন্তান। তাদের সম্পর্ক একদম নিজের ভাই বোনের মতোই। মায়ের ঘর হতে উপরে আসতেই প্রিয়া দেখল আকাশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, খুব মনোযোগী হয়ে। প্রিয়া ভেবেছিল সে খেয়াল করেনি, কিন্তু পাশ দিয়ে যেতেই সে বলে উঠল, একটু কফি পাওয়া যাবে? প্রিয়া ভুরু কুচকে ফেলল। মানেটা কি? আবার কফি? এই লোকের এখনও তার হাতের কফি খাওয়ার স্বাদ আছে, নাকি তাকে চিনতেই পারেনি? প্রিয়া দাঁড়িয়ে পড়ল। আকাশ তখনও স্ক্রিনে তাকিয়ে আঙুল কিবোর্ডে। হঠাৎ হাত থামল। সে সরাসরি প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া আমতা আমতা করে বলল, আপনি আমাকে কিছু বলছিলেন? কফি চাইছিলাম। আমার কাছে কিসের কফি চাইছেন? আমি তো লবণ দিই কফিতে। আমার কফি তো মুখেও তোলা যায় না, থু করে ফেলে দেন। কালোতে খেলাম, ফেরেনি তো। প্রিয়া চমকে উঠল। আপনি কাল লবণের টেস্ট পেয়েছিলেন? হুম। তারপরেও ওটা খেলেন হুম। কেন? তুমি দিলে তাই। আমি তো এর আগের দিনেও দিলাম, দুধ চিনির একটা পারফেক্ট কফি দিয়েছি। আপনি সেটা কেন ফেলে দিলেন? আর মিথ্যে কেন বললেন? এমনিতেই। এমনিতেই আপনি এমন করবেন? করলাম তো। আপনার আমার সাথে কোনো শত্রুতা নেই আমার জানা মতে। সব কিছুর পেছনে সবসময় শত্রুতা থাকতে হবে এমন কোনো কথা নেই প্রিয়দর্শিনী। প্রিয়া চুপ করে গেল। আবারও বলল, কিন্তু এবার সরাসরি তার নাম ধরে, তার ভালো নামটা, যেটা প্রিয়া পছন্দ করে। অদ্ভুত, কেন যেন ভেতরে ভেতরে নরম হয়ে যাচ্ছে সে। প্রিয়া ওখান থেকে চলে এলো। ঘরে এসে বসতেই কেমন খারাপ লাগা শুরু হলো। মানুষটা তার কাছে কফি চেয়েছে, সব কিছু বাদ দিলেও সে তো তাদের অতিথি। অতিথির সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। প্রিয়া উঠে গেল। তখনও আকাশ ওখানে বসেছিল। প্রিয়া ঝটপট কফি করে নিয়ে এলো, কিন্তু ফিরে এসে দেখল সে আর নেই। কোথায় গেল? চলে গেল? প্রিয়ার হঠাৎই খুব কান্না পেল। নিশ্চয়ই মনে আঘাত পেয়েছে।
প্রিয়া এত খারাপ কাজ কিভাবে করলো? একটা মানুষ তার কাছে কিছু চাইলো আর সে কি করলো? ওই কফির মগ আঁকড়ে ধরে প্রিয়া ওখানেই বসে রইল। জানে না কেন তার ঘুম উড়ে গেল, আর মাথায় থেকে গেল শুধু সে আকাশ। ছোট ফুপির বিয়ের দিন প্রিয়া কি কি করবে, কিভাবে করবে, কত প্ল্যান করে রেখেছিল, অথচ কিছুই করতে পারল না। তার পরার কথা ছিল শাড়ি, সে পরল সালোয়ার কামিজ। বরযাত্রী আসার সময় গেট ধরতে গেল না বাকিদের সাথে। সে কেন গেল না এই নিয়ে ছোট ফুপি তাকে এক দফা বকলেন। যদিও গেট ধরতে যায় শ্যালিকেরা, কিন্তু তাদের ওইসব না থাকায় বাচ্চারাই যায়। ছোটরা সবাই গেল, অথচ প্রিয়া গেল না। কেন গেল না? এই প্রশ্নের জবাব প্রিয়া দিতে পারল না। কি দেবে? সে নিজেও তো ঠিক বুঝে উঠতে পারছিল না কেন গেল না। বিয়ে পড়ানোর সময় ছোট পুপির সাইন নিতে কাজী সাহেবের সাথে এলেন মাহমুদ ভাইয়া আর তার প্রিয় বন্ধু আকাশ। প্রিয়া লক্ষ্য করল লোকটা একবারের জন্যও তার দিকে তাকালো না। অন্যদিন দেখা হলেই তো নাম নিয়ে মশকরা শুরু করে, নয়তো কোনো হুকুম দিয়ে দেয়, আর আজ তাকায়নি পর্যন্ত। প্রিয়া ঠিক বুঝতে পারল না এর পেছনে কি কারণ থাকতে পারে। কিছুক্ষণ এটা নিয়ে ভাবার পর তার মনে হলো কফি দেয়নি বলেই হয়তো রাগ করেছে। অদ্ভুত তো, কফির জন্য রাগ করবে? লোকটা কি বাচ্চা? পরক্ষণেই আবার বুঝল শুধু কফি না, সে তাকে অপেক্ষা করেছিল। সেটাই কি কারণ হতে পারে? প্রিয়া হঠাৎ ভীষণ অপরাধবোধে ভুগতে লাগলো। সে তো তাকে অসম্মান করতে চায়নি, সে তার উপরে রাগ করেছিল। সহজ হিসাব, সেই তো সবসময় তাকে রাগ করার সুযোগ দিয়ে গেছে। প্রিয়া তো নিতান্তই ভদ্র সভ্য মেয়ে, সবার সব কাজ করে দেয়, চা কফি এসব তো শখ করেও করে এনে দেয়। কিন্তু সেদিন ওইভাবে ঘরে চলে গিয়েছিল কারণ সে আবারও তার মেজাজ বিগড়ে দিচ্ছিল। কেমন কেমন কথা বলছিল, পরিষ্কার নয়, ভনিতা করেই। তাছাড়া সে তার নাম মুখে নেবে কেন? প্রিয়দর্শিনী ওইভাবে ডাকবে কেন এত গভীর করে? তখন প্রিয়ার কেমন কেমন যেন লাগছিল। এই কি করছে প্রিয়া? প্রিয়দর্শিনী কেন বলল? এই নিয়েও এখন মনে মনে অভিযোগ করছে। জরিনাথ ডাকলেও অন্যদিকে রাগ করেছে। ধ্যাত, তার যে কি হচ্ছে! থাক, যা হওয়ার হয়েছে। প্রিয়া না হয় তার যতটুকু ভুল ছিল তার জন্য ক্ষমা চেয়ে নেবে। অন্তত নিজের দিক থেকে সে স্বচ্ছতা রাখতে চায়। ক্ষমা করা না করা তার ব্যাপার। তাও তো প্রিয়া তার অল্পটুকু ভুলের জন্য ক্ষমা চাইতে রাজি আছে। তার মধ্যে তো তেমন কিছুই দেখে না, শুধু তাকে রাগালেই যেন তার আনন্দ হয়। ছোট পুপির বিদায়ের পর প্রিয়া ভাবল তার কাছে গিয়ে সরি বলবে, কিন্তু এরপরে আর তার সাথে প্রিয়ার দেখা হলো না। সে খুঁজল, পেল না। ভাবল সবার সাথে বাইরে গেছে কোথাও, ফিরে এলে বলবে। প্রিয়ার অপেক্ষার অবসান আর হলো না, ফিরলেন শুধু মাহমুদ ভাইয়া, তাও অনেক রাত করে। প্রিয়া তাকে জিজ্ঞাসা করল, আপনার বন্ধু কোথায়? কোন বন্ধু? ওই যে আকাশ লোকটা। আকাশ? ও তো চলে গেছে। চলে গেছে মানে? তুই জানিস না, আকাশ এলো অল্প দিনের ছুটিতে মৈথির বিয়ে অ্যাটেন্ড করার জন্য। রিটার্ন টিকিট কাটা ছিল, ভোর 5টায় ফ্লাইট। আমি তো ওকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে এলাম। কথাগুলো বলে মাহমুদ ভাইয়া চলে গেলেন। জার্নি করে আসায় ক্লান্ত আর মাথা ব্যথা, তাই প্রিয়ার চোখ মুখ বা উদ্বিগ্নতা তেমন খেয়াল করেনি। অথচ প্রিয়া দাঁড়িয়ে রইল। সে জানে না কেন হঠাৎ করেই তার বুক ভেঙে এত কান্না আসছিল। সে সেই কান্না কিছুতেই আটকে রাখতে পারছিল না। এত অবাধ্য কান্না! প্রিয়ার ফুফাতো বোন সামিহা আপার বিয়েতে তাদের দাদি গল্পের আসরে বলেছিলেন, মেয়েরা যে ছেলেকে প্রথম প্রথম দেখতে পারে না, পরে তার প্রেমেই হাবুডুবু খায়। সে কথা শুনে তারা শুধু হেসেছিল। এই ব্যাপারটা যে ভীষণ চিন্তার বিষয় তা তখন মাথায় আসেনি, বরং খুব মজার হয়েছিল। মনে হয়েছিল এমন প্রেম কাহিনী জানতে কৌতূহল হতো, কিন্তু এখন ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। কেন? যাকে প্রথমে ভালো লাগলো না তাকে পরে কেন ভালো লাগবে? কোন দুঃখে? না না, প্রিয়ার কাউকে ভালো লাগেনি, লাগতে পারে না। একটু সহমর্মিতা কি অনুভব করলেই সেটাকে ভালো লাগা বলে চালিয়ে দেওয়া যায়? প্রিয়ার জীবনে কোনো দিন প্রেম ভালোবাসা আসেনি, প্রিয়াই আসার সুযোগ দেয়নি।
তার মনে হয়েছে ওইসব ফালতু, বেহুদা আর সময় নষ্ট। আশেপাশে কারো কিছু দেখলেও নাক সিটকিয়ে চলে আসে, এতটাই অপছন্দ করে সেই সব। কেন কেন একজনকে ভালোবেসে নিজেকে ভুলতে হবে? অন্য একজনের ভালো থাকা না থাকার উপরে কেন নির্ভর করতে হবে? প্রিয়া নিজের ভালো নিজেই থাকবে, নিজের খারাপ নিজেই থাকবে, নিজের খারাপও নিজেই থাকবে। তারটা যেমন সে কাউকে দেবে না, কারোরও তেমনি উচিত হবে না তারটা প্রিয়ার উপরে চাপিয়ে দেওয়া। গতবারের ফিফা বিশ্বকাপের একটা ঘটনা। আর্জেন্টিনার প্রথম ব্যাচের দিন প্রিয়ার মামাতো বোন তাদের বাড়িতে এলো। সেদিন প্রিয়া তাকে কত করে অনুরোধ করলো রাতটা থাকতে, তারা একসাথে ম্যাচ দেখবে। কিন্তু তার কথা একটাই, থাকার জন্য অনুমতি পাবে না। সঙ্গে সঙ্গে প্রিয়া তার মামার কাছে কল করে অনুমতি চেয়ে নিল। দেখলো এবারও তার মামাতো বোনের তরফ থেকে না এলো। অতঃপর প্রিয়া বুঝল কোথা থেকে অনুমতি নিতে হবে। তাই সেদিন সে তার মামাতো বোনকে বিদায় দিল, আর কোনো কথা না বলেই। কি বলবে যে কিনা প্রেমিকের অনুমতি নিয়ে তাকে সময় দিতে চায়? তাকে প্রিয়দর্শিনী তার অতি গুরুত্বপূর্ণ সময় কখনোই দেবে না, কখনোই না। ছোট ফুপির বিয়ের পর কিছুদিন প্রিয়ার মন কেমন কেমন করেছিল ঠিকই, কিন্তু যতদিন পার হলো ততই ভুলতে লাগলো। তার সেমিস্টার ফাইনাল এসে পড়ল। লেখাপড়ার তখন না চাইতেও অনেক চাপ নিতে হলো। প্রিয়ার বাবার ইচ্ছে তাকে বিসিএস পরীক্ষায় বসতে হবে। যদিও একান্তই বিসিএস তার চাওয়া হিসাবে না থাকে, তাহলে অন্তত একটা সিজিপিএ তুলে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে যোগদান করতে হবে। প্রিয়ার পক্ষে দুটোর একটাও খুব একটা সহজ নয়, বরং বেশ কঠিন। প্রিয়া পড়ালেখায় খারাপ, এটা সে কখনো বলবে না, কারণ সে পড়ালেখায় তেমন একটা শ্রম কখনোই দেয়নি। দিলে এত অধপতন তার হতো না। সে বরাবরই ফাঁকিবাজির মধ্যে থেকেছে, যার খেসারত প্রত্যেক সেমিস্টারে এসেই দিতে হচ্ছে। তারপরেও প্রিয়া নিজেকে শুধরানোর চেষ্টা করছে না। ছোট ফুপি এই নিয়ে কয়েক দফা তাকে বকাঝকা করেছেন, লাভ হয়নি খুব একটা। প্রিয়া তার মতোই আছে, তবে এবার সে ভাবছে একটু লাগাম টেনে ধরতে হবে, অনেক হয়েছে। প্রিয়ার যৎ সামান্য চেষ্টায় এই সেমিস্টার সত্যি বলতে ভালোই গিয়েছে। একটা লম্বা ব্রেকে হল ছেড়ে সে এসে পড়ল বাড়িতে এসে জানলো মাহমুদ ভাইয়া বিয়ে করেছেন। খুশির সংবাদ। একটা বন্ধে বিয়ের দাওয়াত খেয়ে যাওয়ার ব্যাপারটা কী যে সুন্দর। প্রিয়াকে দেখে মাহমুদ ভাইয়া ভীষণ খুশি হলেন। খুশিতে গদগদ হয়ে বললেন, প্রিয়া এসেছিস, কি যে ভালো লাগছে। শুনেছিলাম তোর সেমিস্টার চলছিল, আমি তো ভাবছিলাম এই বুঝি তোর মিস গেল। তোমার বিয়েতে তো আমি সেমিস্টার ফেলে এসেও অ্যাটেন্ড করতাম ভাইয়া, এত সহজে নিস্তার পাবে না আমার থেকে। মাহমুদ ভাইয়া মাথায় চাটকানা দিল তাকে। বিয়েটা খুব চটজলদি হয়ে যাচ্ছে বলে মনে হলো প্রিয়ার। তা অবশ্য ঠিকই মনে হচ্ছে। ছোট ফুপির বিয়েতে কমপক্ষে 10 দিন যাবৎ তাদের উৎসব চলেছিল। এক এক দিন এক এক প্রোগ্রাম, বিয়ের আগে বিয়ের পরে কত কত আয়োজন। ছোট ফুপির ওই গ্র্যান্ড ওয়েডিং দেখার পর যে কারোরই এমন 2 দিনের অনুষ্ঠান পানসে বলে মনে হবে। তবে আবদুল্লাহ ভাইয়ার বাড়িতে গিয়ে প্রিয়া বুঝল এই 2 দিনেই তারা 10 দিনের আনন্দ পুষিয়ে নিতে পারবে। এত এত আয়োজন, এত এত লোকজন। ছোট ফুপি আর নতুন জোয়ান ফুপা এলেন সন্ধ্যায়। প্রিয়া তখনও তাদের সাথে দেখা করেনি, সাজগোজের মধ্যে সময়ই পায়নি। দেখা হলো রাতে, একদম মাহমুদ ভাইয়াদের বাড়িতে গিয়েই। ছোট ফুপি প্রিয়াকে দেখেই বললেন, তোর এক্সাম কেমন হলো? ভালো। কতটা ভালো? গতবারের মতো ভালো? ওই যে সিজি 10-3 উঠলো ওই রকম ভালো? এবার আসলেই ভালো হয়েছে। ভালো হলেই ভালো। লেখাপড়া যখন করছিস করার মতো করবি, নয়তো দরকার নেই, ছেড়ে দিস। আচ্ছা ফুপি। তার সহজ সরল জবাব। বিয়েবাড়িতে এসেও ছোট ফুপি তার পড়ালেখা নিয়ে পড়লেন। ব্যাপারটা প্যারাদায়ক, কিন্তু কিছু করার নেই। ছোট ফুপির জীবনের একটা বড় অংশই হচ্ছে এই পড়ালেখাকে ঘিরে। তিনি জীবনে সফল হওয়া বলতে যদি কিছু বোঝেন, তাহলে সেটা হবে একাডেমিক সাকসেস। ছোট ফুপি চলে যেতেই প্রিয়া মন খারাপ করে সোফায় বসে পড়ল।
তখনই পেছন থেকে কেউ একজন ডেকে উঠল। এই প্রিয়া, প্রিয়দর্শিনী। প্রিয়া হক চকিয়ে গেল। পেছন ফিরে তাকাতেই দেখল মাথায় ক্যাপ পরা একজন পেছনের সোফায় গা এলিয়ে বসে আছে। চেহারা ঠিকমতো না দেখা গেলেও সে মুহূর্তেই চিনে ফেলল আকাশ। আকাশ লোকটা। প্রিয়া তৎক্ষণাৎ সব ফেলে এটাই ভাবতে লাগলো সে কবে কখন এলো। লোকটা এতক্ষণ যে এখানেই ছিল অথচ সে টেরও পেল না। হঠাৎ তার আগের সেই সব স্মৃতি মনে পড়ে গেল। ঝকঝকে মুক্তোর মতো পরিষ্কার সব স্মৃতি। শেষ বিদায়, যদিও শেষ বিদায়ের কিছু নেই, বিদায়বেলায় তো তাকে জানিয়েও যায়নি। কিন্তু মানুষটা আদৌ এখানে এসেছে নাকি নিছকই তার কল্পনা? প্রিয়া ভাবনায় পড়ে গেল। অত পাগলও তো সে হয়নি তাকে যে কল্পনায় দেখতে হবে। এভাবে তাকে কি দেখছো? আমি কি আরো সুন্দর হয়ে গিয়েছি নাকি? কথার ধরনে প্রিয়া বুঝল না, কল্পনা নয়, মনের ভুলও নয়, সত্যিই এসেছে। তার মতো ওরকম সেলফ অবসেসড মানুষ যে আরও দুটো আছে। মানুষ শুধু সুন্দরের দিকেই তাকিয়ে থাকে না, চিড়িয়াখানায় গিয়ে আজব চিড়িয়ার দিকেও তো তাকিয়ে থাকে। তাহলে তুমি বলছো আমি আজব চিড়িয়া? বলছি। খারাপ না। তুমি জোরে নাও, আমি চিড়িয়া। প্রিয়া জড়ি না, আপনি বললেই হলো। আমি না বললেও তুমি জোরে না। প্রিয়া একটা জড়ি না। তার মতো ওরকম সেলফ অবসেসড মানুষ আর দুটো কি আছে? এমন পাগল মানুষ প্রিয়া আর দেখেনি। এই এক নাম নিয়ে সে জীবনে এত টিটকারি শোনেনি যতটা এই একজন মানুষের থেকে শুনেছে। তাকে আরও অবাক করে দিয়ে আকাশ বলল, আমি তোমার জন্য গিফট এনেছি। আমার চাই না। তোমার চাইতেও হবেও না, আমি না চাইতেও তোমার জন্য আনতে পারি। প্রিয়া তাকিয়ে রইল তার মুখের দিকে। কথাটা অন্যরকম শোনালো। লোকটা অবশ্য তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। নিচে রাখা লাগেজ থেকে একটা বাক্স বার করে প্রিয়ার হাতে তুলে দিল। প্রিয়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই মাহমুদ ভাইয়া এলেন হন্তদন্ত হয়ে। অবাক স্বরে তাড়াহুড়ো গলায় বললেন, আকাশ, তুই এখন ঘরে গিয়ে ফ্রেশ হলি না? আশ্চর্য, সময় তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। প্রিয়ার দিকে এক পলক তাকিয়ে আকাশ উপরে চলে গেল। মাহমুদ ভাইয়াও যাওয়ার আগে বললেন, প্রিয়া, জলদি আয় তো। প্রিয়া শুধু মাথা নাড়ল। ড্রয়িং রুম তখন একদম ফাঁকা, সবাই বাইরে। প্রিয়া ভেবেছিল ওখানেই ফেলে আসবে বাক্সটা, কিন্তু তার মন উতলা হয়ে উঠল ভেতরে কি আছে জানার জন্য। একটা সময় কৌতূহল আর দমানো গেল না। সে বাক্সটা খুলতেই তপ্তা খেয়ে গেল। ভেতরে কতগুলো খেলনা, রান্না বান্না আর কাজ বাজের খেলনা। ওপরে লেখা জরিনার জন্য এইটুকু ছোট্ট উপহার। এই লোকটা এত বদ কেন? এক মুহূর্তের জন্য হলেও প্রিয়া ভেবেছিল ভেতরে এমন কিছু থাকবে যা কিনা। ধুর, সে নিজেই কি বোকা! কার থেকে কি আশা করছে, কেন করছে? আকাশ লোকটাকে দেখে প্রিয়ার কাজিন মহলে ব্যাপক হই হুল্লোড় পড়ে গেছে। প্রিয়া বুঝতে পারছে না এরা লোকটার মধ্যে কি এমন পেয়েছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? এদের এমনিতেই সব কিছুতে বাড়াবাড়ি, লোকটাও কম না, এত ঢং দেখাচ্ছে। তাছাড়া একটা জিনিস লক্ষ্য করলো প্রিয়া, তার কাজিনদের সাথে, এমনকি নতুন নতুন অনেক মুখের সাথেও তার আচরণ ভদ্র, সভ্য, প্রশংসা করারই মতো। প্রিয়ার সাথেই একটু কেমন যেন, যত শয়তানি শুধু তার সাথে। প্রিয়ার কাছে যখন এই কথা জানালো, সে ফিসফিস করে প্রিয়াকে বলে, মনে হয় তোকে পছন্দ করে। আমি গল্প উপন্যাস এমন অনেক পড়েছি। রাখ তো তোর গল্প উপন্যাস, বাস্তবসম্মত কথা বল। বাস্তবে এটাকে অভদ্রতা আর অসভ্যতা বলে। আর ওই লোককে আঙ্কেল ডেকেছি আমি, তাহলে আমার তরফ থেকে যে ওই সম্ভাবনা শূন্য তা বুঝে যাওয়ার কথা। না রে পিয়া, তুই যাই বলিস না কেন, আমার মনে হয় ওইটাই হবে। প্রিয়া মাথা নাড়ালো। না, এ হতেই পারে না, অসম্ভব। ওই লোকটা আসলেই তাকে পছন্দ করে। সে দোটানায় পড়ে গেল, জানে না কেন। তার মনের কথা জানতে ইচ্ছে করলো। কখনো কখনো তার চোখের দিকে তাকালে প্রিয়ারও মনে হতো অন্যরকম কিছু আছে, কিন্তু নিজের চিন্তাভাবনা তো আর এইভাবে অন্যের উপরে চাপিয়ে দেওয়া যায় না। বাড়ি ফেরার সময়ে ছোট ফুপি হঠাৎ ডাকলেন। ছোট ফুপি ডাকলেই প্রিয়া ভয়ে ভয়ে থাকে, না জানি আবার কে নিয়ে বকাবো দেন। প্রিয়া শোন, আকাশ আমাদের বাড়িতে যাবে, ও 2 দিন ওখানেই থাকবে। তুই একদম ওর সাথে কোনো রকম বেয়াদবি করবি না।
আমি কি বেয়াদবি করি? আকাশ বেহুদা অভিযোগ দেওয়ার ছেলে না, আর মিথ্যে বলার অভ্যেস ওর নেই। তোর কাছে তোর ব্যবহার বেয়াদবি মনে না না হলেও ওর কাছে মনে হতে পারে। আর আমিও নোটিশ করছি, তুই ওকে দেখেই বিরক্ত হয়ে যাস। আকাশ নিশ্চয়ই ফাতরা কোনো ছেলে না যে তুই ওই রকম লুক দিবি ওকে। আমি তো তেমন কিছুই করিনি। উনি যে সবসময় আমার নাম নিয়ে। তুই ছোট হিসেবে ও তোর সাথে একটু মশকরা করতেই পারে। সব কিছুতেই এমন রাগ করলে হয় নাকি? বললেই হলো প্রিয়া এমনি এমনি রাগ করে। তিনি ছোট পুপির প্রিয় মানুষ, ছোট পুপি তার দোষ কখনো দেখবেন না, স্বাভাবিক। প্রিয়া রাগ হলো। সে তার নামে ঠিক কী অভিযোগ করলো? প্রিয়া যখনই ভাবে একটু সহজ হবে তখনই সে এমন কিছু না কিছু করে বসে। আসলে রাগের থেকেও কষ্টটাই বেশি হলো। সে কেন প্রিয়ার উপরে এত বিতৃষ্ণা পোষণ করে? ছোট পুপির কথা শোনার পর প্রিয়ার মন মেজাজ একেবারে বিগড়ে গেল। রাগ করে সে আর সবার সঙ্গে গাড়িতে উঠল না। মাহমুদ ভাইয়াদের বাড়ি আর তাদের বাড়ি মূল সড়ক দিয়ে গেলে একটু দূর মনে হলেও বাড়ির পাশের বড় জঙ্গল দিয়ে অল্প পথ। দিনের বেলায় সবাই অনায়াসে এই পথ দিয়ে যাতায়াত করে, রাতেও যাওয়া হয়, তবে সেটা পুরুষরাই যায়। মহিলাদের তেমন একটা যাওয়া হয় না। খুব সাহসী মহিলা ছাড়া কাউকে একা ওই পথ বেরোতে দেখা যায় না। আজ প্রিয়া সেই দুঃসাহসী কাজটাই করল। রাগের মাথায় সে বরাবরই ভুল সিদ্ধান্ত নেয়। স্মৃতি প্রিমারা অনেক বারণ করলো, সে শুনল না। প্রিয়া ওই পথ ধরে হাঁটতে লাগলো। কিছুটা আসতেই তার ভয় হতে লাগলো। কালবৈশাখীর বাতাসের মতো হাওয়া ছুটছে, ঝড় আসবে কিনা বোঝা যাচ্ছে না। এর মধ্যে পেছন পেছন শুকনো পাতায় কারোর পা মারানোর শব্দ স্পষ্ট বুঝতে পারল সে। হঠাৎ মনে হলো তার পা দ্রুত চালাতে হবে। সে দৌড়াতে শুরু করলো, দিশে হারা হয়ে দৌড়াতে লাগলো। একসময় ধপাস করে পড়ে যায়। ডান পা নাড়ানোর শক্তিটুকুও আর নেই। বুঝতে পারলো হয়তো মুচকে গেছে। হাড় ভেঙেছে কিনা সেটাও বলা মুশকিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে পায়ে হাত দিয়ে চুপচাপ বসে রইল প্রিয়া। একটু পর পিছন থেকে কেউ একজন এসে তার পাশেই বসল অদ্ভুতভাবে। তখন তার আর ভয় লাগছিল না। তাকিয়ে দেখল আকাশ ভাইয়া। কালবৈশাখীর বাতাসে আকাশ থাকবে, স্বাভাবিক। প্রিয়া কোনো ভ্রুক্ষেপ করল না। ক্ষোভ ছাড়া শেষ হলো? প্রিয়া কিছুই বলল না। পা ব্যথায় টন টন করছে। কেবলমাত্র ব্যথায় কিনা জানে না, চোখ ছলছল হয়ে আসছে। বা হাতের উল্টো পিঠে চোখ মুছে নিয়ে আগের মতোই থম মেরে বসে রইল। বেশি ব্যথা করছে? উনি প্রিয়ার পায়ে হাত দিতে চাইলে প্রিয়া চেঁচিয়ে উঠল। ধরবেন না। ভয় নেই, অন্য কোনো উদ্দেশ্যে ধরতে চাচ্ছি না। ব্যথা পেয়েছো তাই? আমার পা, আমার ব্যথা। আপনি নাক গলাতে আসবেন না একদম। এখানে পড়ে থাকবে? থাকলে থাকবো, আপনার তাতে কি? আমার কিছুই না, একটু পর বৃষ্টি নামবে। বৃষ্টির কথা নয় বাদ দিলাম, বৃষ্টি খুব সুন্দর একটা ব্যাপার, উপভোগ করার মতো। কিন্তু হায়নাদের তো উপভোগ করা যায় না। প্রিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভয় দেখিয়ে লাভ নেই, এই বনে হায়না নেই। তুমি কি নিশ্চিত সত্যিই নেই? প্রিয়া একটু ভাবল। কখনো তো হায়নাদের গল্প শোনেনি। এখানে এইরকম তো সত্যিই কিছু নেই। পরক্ষণেই বুঝল অন্য হায়নার তো নিশ্চয়তা নেই। তারা তো শুধু বন জঙ্গলেই সীমাবদ্ধ থাকে না। তারপরও নিজের রাগ ধরে রাখতেই বলল, আপনি চলে যান। কে বলেছে আমার পেছনে আসতে? জুতো মেরে গরুদান করছেন? জুতা? আর নাটক করতে হবে না। ফুপিকে গিয়ে আমার নামে অভিযোগ দিয়েছেন আমি নাকি আপনাকে অসম্মান করি, আরো হ্যান তেন। আচ্ছা, আপনার এত সমস্যা কেন আমাকে নিয়ে? সমস্যা নেই তো। না থাকলে ওসব করে বেড়াচ্ছেন কেন? আমার ভালো লাগছে তাই। অন্যকে কষ্ট দিয়ে ভালো থাকেন আপনি? কষ্ট পেয়েছো নাকি? তাহলে কি মজা পাবো? প্রিয়ার পায়ের ব্যথা বাড়ছে। এদিকে টুপটাপ বৃষ্টি নামতে লাগলো। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে রইল নীরবে। তিনি ভীষণ চিন্তিত গলায় বললেন, পায়ে বেশি ব্যথা করছে প্রিয়দর্শিনী? এবার প্রিয়া ফুপিয়ে কেঁদে উঠল। আপনি এমন কেন? কেমন বলো তো? প্রিয়দর্শিনী ডাকেন কেন? ডাকবো না? জোরানে রাখবো? না, ওটাও না। তাহলে কি ডাকবো তুমি বলো? কিছু ডাকতে হবে না। বৃষ্টি বাড়তে লাগলো। প্রিয়াও জিদ ধরে বসে রইল। একটা সময় তার জোরের কাছে প্রিয়ার জেদ টিকল না। লোকটা হঠাৎ প্রিয়াকে পাজা গোলা করে তুলে হাঁটা ধরল।
প্রিয়া প্রথমে বাধা দিলেও পরবর্তীতে আর কিছুই করল না, চুপ করে রইল। বাড়ি আসতেই মায়ের আহাজারি শুরু হয়ে গেল, সেই সাথে বকাঝকা। ডাক্তার এসে দেখে গেল, প্রাথমিক চিকিৎসা যা প্রয়োজন ছিল সেই সব দিয়ে পরদিন হসপিটাল নিয়ে এক্স রে করতে বলল। রাতে প্রিয়ার গা কাঁপিয়ে জ্বর এলো। পরদিন সকালে শুনল আকাশ লোকটা ভীষণ জ্বর নিয়েছিলেন। মাহমুদ ভাইয়ার বিয়েতে প্রিয়া আর আকাশের যাওয়া হলো না। তাদের দেখভালের জন্য মা আর বড় চাচিও গেলেন না। ছোট ফুপি প্রিয়ার পাশাপাশি তার বন্ধুকেও খুব করে বকে দিলেন। প্রিয়ার যেমন বকাঝকা খেলে মন খারাপ হয়ে যায়, লোকটার তেমন কিছুই হলো না। ফুপি বকছিলেন আর তিনি শুধু হাসছিলেন। প্রিয়ার পায়ের ব্যথা অনেক দিন ছিল, সে যখন একটু হাঁটতে পারল তখন তাদের ক্লাস শুরু হয়ে গেছে। দীর্ঘ 1 মাস পর প্রিয়া ঢাকায় ফিরল, কিন্তু ছোট ফুপি হলে থাকতে দিলেন না, তার ফ্ল্যাটে নিয়ে গেলেন। বলে দিলেন প্রিয়া পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হলে যেতে পারবে না। প্রিয়ার পায়ের ব্যথা তখন তেমন ছিল না, হয়তো বেশিক্ষণ হাঁটলে একটু ব্যথা হতো, কিন্তু ছোট ফুপিকে বলার কোনো লাভ হলো না। ফ্ল্যাটে আসার 2 দিন পর ফুপি জানালেন রাতে বাসায় দাওয়াত রেখেছে, বন্ধুরা সবাই আসবে। বন্ধুদের কথা মনে পড়তেই প্রিয়ার মনে পড়ল আকাশের কথা। সেই সময় জ্বর নিয়েই 3 দিনের জন্য বাড়ি ছেড়েছিলেন। সেই 3 দিন তাদের দেখা হয়েছিল হাতে গোনা 2 বার, হসপিটাল থেকে আসার পর আর তিনি ফিরে যাওয়ার সময়। যখন ছোট পুপির সাথে প্রিয়ার ঘরে এসেছিলেন, হ্যাঁ তিনি এসেছিলেন প্রিয়ার থেকে বিদায় নিতে। প্রিয়া খুব অবাক হয়েছিল, যদিও এত অবাক হওয়ার মতো কিছু ছিল না। তবে এবার বন্ধুদের মধ্যে আকাশ থাকবেন না, কিভাবে থাকবেন? তিনি তো আমেরিকায়। প্রিয়ার মনে হয় ছোট ফুপির বন্ধুমহলের কারও বিয়ে ছাড়া তিনি আর আসবেন না। প্রত্যেক বন্ধুর বিয়েতে আমেরিকা থেকে এসে কয়েকদিনের জন্য ঢু মেরে যান। বিষয়টা আসলেই সুন্দর, এতে তার নিঃস্বার্থ ভালোবাসা বোঝা যায়। বিকেলে ছোট ফুপির সাথে টুকটাক কিছু কাজ করে প্রিয়া ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ফুপি ডেকে তুললেন, বললেন, যা ফ্রেশ হয়ে আয়, সবাই এসে পড়েছে। প্রিয়া অবাক হয়ে বলল, আমি যাব ওখানে? কেন যাবি না? অসামাজিক তুই, গেস্ট আসলে দেখা করবি না, এ কেমন কথা? ছোট ফুপির সাথে তর্কে গিয়ে লাভ নেই, সেই ইচ্ছে শক্তি কোনোটাই নেই প্রিয়ার। অগত্যা উঠে ফ্রেশ হয়ে এলো। ড্রয়িং রুমে আসতেই দেখল ছোট ফুপির বন্ধুরা সবাই আছেন। প্রিয়া সালাম দিল। ছোট ফুপির বন্ধুরা ছাড়াও আরও 2 জন ছিলেন। ফুপি পরিচয় করিয়ে দিলেন, তারা আকাশের বাবা মা। প্রিয়া একটু অবাক হলো, আকাশ নিজে আসতে পারেননি বলে তার বাবা মাকে পাঠিয়েছেন বন্ধুদের গেট টুগেদারে। অদ্ভুত তো। খাবার টেবিলে ছোট ফুপির বন্ধুরা সব গল্প করছিলেন, না চাইতেও কিছু কথা কানে এলো। কেবল এক আকাশ লোকটা ছাড়া আর সবাই এখানে বিবাহিত। এবার তার পালা। খাবার টেবিলে আকাশের বিয়ে নিয়েই আলোচনা বেশি হলো বলে প্রিয়ার মনে হয়েছে। ফেরার আগ মুহূর্তে আন্টি অর্থাৎ আকাশের মা প্রিয়ার হাত ধরে পাশে বসালেন। যদিও সে স্বাভাবিকভাবেই প্রথমে ফুপির বন্ধু হওয়ায় আকাশকে আঙ্কেল ডেকেছে, সেই কারণে তার বাবা মাকে কী বলে ডাকবে তা ফুপিকে জিজ্ঞাসা করেছিল তাদের সামনে যাওয়ার আগে। কিন্তু ফুপি তাদেরও আঙ্কেল আন্টি ডাকতে বলেছে। প্রিয়া দ্বিমত জানায়, অবাক হয়, ছেলেকেও আঙ্কেল ডাকলো আবার বাবাকেও ডাকবে, কি আশ্চর্য। কিন্তু ফুপির কড়া গলায় আর অবাধ্য হতে পারেনি। আকাশের মা তাকে পাশে বসিয়ে হাতে একটা স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিয়ে বললেন, ভীষণ মিষ্টি মেয়ে, আমার বাবার সাথে দারুণ মানাবে। প্রথমেই প্রিয়া আঁতকে উঠল, তার বাবার সাথে মানে? পরে বুঝলো এই বাবা সেই বাবা নয়, এই বাবা তার ছেলে আকাশ। বিস্মিত সে, হতভম্ব সে, কিন্তু ছোট পুপির সামনে প্রিয়া কিছুই বলতে পারল না। সবাই চলে যাওয়ার পর প্রিয়া লক্ষ্য করল একের পর এক ফোন কল আসছে তাদের বাড়ি থেকে। ছোট ফুপি প্রিয়ার কথার কোনো জবাব না দিয়ে ফোনে কথা বলতে লাগলেন। প্রিয়া নতুন ফুপাকে জিজ্ঞাসা করলো এসব কি হচ্ছে। ততক্ষণে যদিও প্রিয়া আন্দাজ করতে পেরেছিল, ফুপা হাসতে হাসতে বললেন, প্রিয়া, এখন জোড়া বাঁধার সময় হয়েছে যে। প্রিয়া বরাবরই প্রস্তুত ছিল অ্যারেঞ্জড ম্যারেজের জন্য। নিজের এমনকি পারিবারিক অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো লাভ ম্যারেজের চিন্তাও করেনি। তবে আকাশকে বিয়ে করতে হবে শুনে বেঁকে বসল। নিজের ফুপির বন্ধুকে কিনা সে বিয়ে করবে? ফুপিও নিজের বন্ধুর বাবা মাকে আঙ্কেল আন্টি ডাকে, আবার সে ডাকবে বাবা মা।
কি বিব্রতকর কাণ্ড! আবার সেও তো আকাশকে আঙ্কেল ডেকেছে। প্রিয়ার লজ্জায় নাক কাটা যাচ্ছে পরিস্থিতিটা ভাবতেই। এদিকে তাদের বাড়ির হর্তাকর্তা ছোট ফুপি বলে দিয়েছেন। বাড়ির থেকে চাপ আসতে লাগলো, অযথা ফুপির বন্ধুত্ব নষ্ট হবে। প্রিয়া এখন যেন এমন কিছু না করে যাতে সম্পর্ক খারাপ হয়। এদিকে বিয়েটা হলেই বরং সম্পর্ক ঘেটে যাবে, এই কথা কেউ বুঝতে চাইছে না। তাদের মতে ওসব মুখে মুখে সম্বোধন, সম্পর্ক তো জোরালো হবে এবার। কিন্তু প্রিয়ার কথা হলো বন্ধুত্ব নষ্টের কথা কেন বলবে? তাকে কেন ওদের বন্ধুত্বের কথা চিন্তা করতে হবে? ওই লোকটার কি উচিত ছিল না এইসবে আগানোর আগে এই নিয়ে চিন্তা করার? তাছাড়া এক মুহূর্তের মধ্যে কিভাবে কি হয়ে গেল? হঠাৎ তার প্রিয়াকে বিয়ের উপযুক্ত কেন মনে হলো? শেষ পর্যন্ত প্রিয়া আর না করতে পারল না। বরাবরই বাড়ির বড়রা যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তখন আমরা আর সেটার উপরে কিছু বলতে পারি না। প্রিয়া অন্তত এইভাবেই বড় হয়েছে। বিয়ের মতো বড় বিষয়ে নিজ থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস প্রিয়ার মধ্যে নেই। সে কেঁদেছে, অনুরোধ করেছে, যতটুকু সম্ভব হয়েছে করেছে, কিন্তু লাভ হয়নি। বিয়ে হলো ঢাকায়। আকাশ এলেন বিয়ের আগের দিন। প্রিয়ার সাথে দেখা হলো হলুদ অনুষ্ঠানে। প্রিয়ার হাতে তখন মেহেন্দি ছিল। আকাশ প্রিয়ার পাশে বসে বললেন, দেখি তো আমার নামটা কোথায় লিখেছ? তিনি খুঁজতে লাগলেন, পেলেন না। একসময় আক্ষেপ করে বললেন, প্রিয়া, আমার নাম কোথায়? প্রিয়দর্শিনীর হাতে আকাশ থাকা চাই, তুমি কি লেখাওনি নাম? প্রিয়া বিরক্ত হয়ে বলল, চোখ নেই আপনার? তিনি আবার খুঁজতে লাগলেন। হঠাৎ চেঁচিয়ে উঠলেন, বাতাস, তুমি কি আমার নাম বাতাস দিয়েছ নাকি? প্রিয়া কিছুই বলল না। কিছুক্ষণ পর আকাশ হেসে উঠল। মুগ্ধ চোখে সেই হাসি দেখতে দেখে প্রিয়ার মনে হলো নিশ্চয়ই এই মানুষটাকে সে কখনো অপছন্দ করেনি। অপছন্দ করলে তার হাসিতে এইভাবে ডুবত না। তবে হ্যাঁ, রাগ ছিল, অনেক দিনের জমা রাগ। কিন্তু দেখলো আর কোনো উপায় নেই। ঠিক করলো বিয়ের পর সব শোধ তুলবে, কোনো ছাড় দেবে না। প্রিয়দর্শিনী, মিসেস আকাশ, আকাশের প্রিয়া। এত এত ডাক শুনে সে কপাল কুঁচকে ফিরে তাকায়। কি? আকাশ প্রিয়া, আঙ্কেল ডেকেছিলে? মনে পড়ে? তখনই তুমি বউ বানাবো পণ করেছিলাম। আপনি তো এখনো আমার আঙ্কেল, বিয়ে তো হয়নি। আকাশ সাথে সাথে শাড়ির ফাঁকে কোমরে হাত গলিয়ে দেয়। অশ্লীল এক ছোঁয়া দিয়ে বলে, আজ রাতে যাকে আঙ্কেল ডাকছে কাল রাতে তার সাথে ফুলসজ্জার বিছানা থাকবে। সেক্ষেত্রে অনুভূতি কেমন আকাশ প্রিয়া? প্রিয়ার গাল লাল হয়ে এলো। হাত সরিয়ে দূরে ঠেলে দিতে চায়। আকাশ সরল না, বরং কাছে এসে কানে ফিস ফিস করে কিছু বলে। বলতে বলতে তার নজর প্রিয়ার শরীর ঘুরে লাচে রঙিন গালে এলো। প্রিয়া আকাশের পাঞ্জাবির অস্তিন খামচে ধরে। ইস, কি এক অসহ্য সুখের লাজুক অনুভূতি!